আজকে আমাদের জার্নিটা শুরু হয়েছে অঙ্কিতাদের বাড়ি থেকে। আর দেখতে পাচ্ছ আমরা এখন উঠে গেছি যশোর রোডে। আর আজকে আমাদের জার্নি সম্পর্কে তোমাদের কিছু কথা বলে দিই। আজকে আমাদের জার্নিটা হবে হচ্ছে তোমার NH-34 বা NH-12 দিয়ে। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো অবশ্যই জানতে পারবে ধীরে ধীরে। তো চলো আমরা কিছুটা পথ এগিয়ে গিয়ে অ্যাটলিস্ট সকাল সকাল একটু চায়ে চুমুক দিতে হবে। কথিত আছে শহর কলকাতায় যখন বেশ শীত, তোমার গ্রামে কিন্তু তখন জাঁকিয়ে শীত। সত্যি কথা বলতে হেমন্ত সকালে যে এতটা জাঁকিয়ে শীত পড়বে সচরাচর দেখা কিন্তু যায় না। নমস্কার, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতে পাচ্ছ আজকে সকালবেলা আমি আর অঙ্কিতা কিন্তু বেরিয়ে পড়েছি আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকের গন্তব্য হচ্ছে বেথিওরি অবলয়। তো চলো বেশি কথা বাড়াবো না, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগিং সেখানে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:57। আর আমরা এখন আছি হচ্ছে রয়্যাল মেড ধাবায়। এই রয়্যাল মেড ধাবাটা হচ্ছে তোমার আমডাঙ্গাতে। তোমার কৃষ্ণনগর হাইওয়ে যেটা আছে, কৃষ্ণনগর হাইওয়ে যেতে তোমার বাদিকে পড়ে। তো চলো আবারও জার্নি স্টার্ট করা যাক। অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু চা খেলাম আর টিফিনটা করে নিলাম। তার কারণ আমাদের ম্যাক্সিমাম সময় সকালবেলা টিফিনটা করা হয় না। অঙ্কিতা উঠে পড়। আজকে যাবো হচ্ছে বেথিওরি যে ইয়েটা আছে না, ওয়াইল্ড লাইফ ইয়েটা আছে ওইখানে। 2 ঘন্টা। হ্যাঁ ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন উঠে গেছি NH-34 বা NH-12। এটা হচ্ছে কৃষ্ণনগর হাইওয়ে। এই কৃষ্ণনগর হাইওয়ে ধরে আমরা এখন যাব হচ্ছে ফার্স্ট কৃষ্ণনগর থেকে তারপর অ্যাকচুয়ালি কৃষ্ণনগর পর্যন্ত গেছি, তারপর বেথিওরির ওই সাইডে আমি তেমন একটা যাইনি, সুতরাং আমার তেমন রুটটা জানা নেই। তো ওখানে অ্যাটলিস্ট এখন কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছে তারপরে তোমাদের তো বাকি আপডেট দিতেই থাকবো আমি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:16। আর আমরা ফাইনালি বড় জাগুলিয়া যে আমাদের কৃষ্ণনগর হাইওয়ে যেটা আছে ওখানে এখন উঠে গেছি। তো অ্যাকচুয়ালি এই দিকের মানে কী বলবো, এই জাগুলি থেকে যে বারাসাতের দিকে যে রাস্তাটা আছে কিছু অংশ রাস্তার এখনও কিন্তু কাজ বাকি রয়েছে, যার জন্যে এখনও কিন্তু ওই জায়গাটায় যানজটটা তৈরি হয়। আর রাস্তা প্রচুর পরিমাণে খারাপ, মানে বাইকারদের জন্য ওই রাস্তাটা সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে খারাপ। কারণ মাঝে মধ্যে আছে এত বড় বড় গর্ত, একটু দেখে না চালালেই বাইকের অ্যালাইনমেন্ট যে কোনো সময় এদিক ওদিক হয়ে যেতে পারে আর যে কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। বন্ধুরা আমরা এই জাস্ট ক্রস করলাম হচ্ছে বড় জাগুলি। আর বড় জাগুলি ক্রস করে এই দিকটা আসার পরে দেখতে পাচ্ছি এখনও কিন্তু ফগ কেটে ওঠেনি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:25। সত্যি কথা বলতে হেমন্তকালে এই ফগটা মানে একটা মানে কি বলবো, এটা অসাধারণ ব্যাপার লাগছে আমার কাছে। আর এর মাঝে দিয়ে আমরা যাচ্ছি বাইক রাইড করে, সত্যি কি সুন্দর অনুভূতি। সত্যি কথা বলতে একটা মানুষের জীবনে কি আছে, সারা জীবন কি শুধু টাকাই ইনকাম করে যাব, মানে কি বলবো নিজের ফ্যামিলি ফিউচারের কথাই ভেবে যাবো, এর বাইরে গিয়ে কি কারো কোনো জিন্দেগি বলছি কেন সরি, মানে কথার টানটা চলে আসছে আস্তে আস্তে হিন্দিতে। সত্যি কথা বলতে বাংলায় আমি সবসময় বলতে চাই, যেহেতু বাংলাকে প্রচুর পরিমাণে ভালোবাসি আর বাংলার ছেলে আমি। সত্যি কথা বলতে আমাদের না এটার বাইরেও কিন্তু একটা জীবন আছে, যে জীবনে মানে আমি তো পার্সোনালি মানে আমি বলো অঙ্কিতা বলো আমরা দুজন তো সবসময় ট্রাই করি যে সারা সপ্তাহ কাজ করার পরে এমন একটা দিন আমরা বের করে দূরে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসবো, কখনো বা লং ড্রাইভে বা কখনো লং রাইডে, মানে একটা মন ভালো করে দেওয়ার মতো দিন। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:37। আর আমরা এই জাস্ট কিন্তু ক্রস করলাম চাকদাকে। তো ফাইনালি চাকদাকে টাটা জানিয়ে আমরা আমাদের এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে দেখতে পাচ্ছ রাইডার দাদারা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। আই থিঙ্ক দাদাদের কোনো লং রাইড আছে, বিকজ দাদারা কিন্তু যা লাগেজ নিয়েছে দেখতে পাচ্ছি মানে একদম প্যাকড আপ লাগেজ। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:47। আর আমরা টাটা জানালাম বেলডাঙাকে। দেখতে পাচ্ছ বেলডাঙার পরিবেশটা
সত্যি কথা বলতে আজকে রাইডে বেরিয়ে একটা অসাধারণ ফিলিংস আসছে। তার কারণ হচ্ছে এমন দুই দাদার গ্রুপের মধ্যে আমরা মিশে গেছি, যেটা মানে প্রত্যেকটা বাইকারদের একটা ড্রিম থাকে, একটা ছোট্ট গ্রুপে সুন্দরভাবে পরিপাটি করে বাইক চালানো। আর এই যে দেখতে পাচ্ছ, সত্যি কথা বলতে ছোটোবেলায় এই জায়গাগুলো দেখে কিন্তু আমি বাবা মাকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা এমন ছোটো ছোটো করে রেখেছে, ওপরে ঘর করে রেখেছে, এগুলো কি ওপরে কি মানুষ থাকে বা পাড়াটা আলাদা এই জন্যে? তখন বাবা মা বলতো যে না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে রাইস মিল। হয়তো এই কথাটা তুমি আমার মায়াপুরের ব্লগে শুনেছো একবার, তবুও আরেকবার বললাম, কারণ সত্যি কথা বলতে এই জায়গায় মানে এই ছোটো ছোটো রাইস মিলগুলো দেখলে না ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। একটু আস্তে আস্তে কথা বলছি, তার কারণ তোমরা অনেকেই দেখছি কমেন্টস করছো, দাদা এত বকবক করো না, এত বকবক করো না, একটু আস্তে আস্তে কথা বলো, দেখবে ভালো লাগবে। দেখা যাক, তোমাদের কথা শুনে একটা সুন্দরভাবে ব্লগ করে দেখি কেমন লাগে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:57, আর এদিকে দেখতে পাচ্ছ মায়াকর ইস্কন হচ্ছে 38 কিলোমিটার, বহরমপুর হচ্ছে 109 কিলোমিটার এবং মালদা হচ্ছে 223 কিলোমিটার। আর আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে শান্তিপুর থানার আন্ডারে পড়ে। এখান থেকে শান্তিপুর থানা অ্যাকচুয়ালি খুব বেশি হলে 2 কিলোমিটার মতো। জায়গাটা দেখতে পাচ্ছ, দিগন্ত জোড়া ধান খেয়ে দুদিকে মাঝখান থেকে সরু একটা রাস্তা চলে গেছে এঁকে বেঁকে। এদিকে দেখতে পাচ্ছ কৃষকরা তুলে দিচ্ছে ধান। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 10:46, আর আমরা আছি হচ্ছে নদিয়ার ধুবুলিয়াতে। আর এই যে দোকানটা আছে, অ্যাকচুয়ালি এখানে একটু চা ব্রেক নিয়েছিলাম, একটু খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে এখন আবারও বেরোচ্ছি। আর এখান থেকে আমাদের গন্তব্য মাত্র তোমার হচ্ছে 12 কিলোমিটার, আর সময় লাগবে মাত্র 12 মিনিট। তো চলো আবারও রাইড কন্টিনিউ করা যাক। জয় তারা। সত্যি কথা বলতে আজকের রাইডটার মধ্যে না একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার আছে। আমি জানি না কেন, আমার মনে হচ্ছে নাকি সত্যিই আছে। অঙ্কিতা, আজকে রাইডটার মধ্যে একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার আছে না? সত্যি কথা বলতে আজকে রাইডটার মধ্যে একটা আলাদা অ্যাডভেঞ্চার আছে। তার কারণ রাস্তার দুধারে গ্রিনারি যেমন আছে তেমন রয়েছে প্রচুর পরিমাণে ফুল। সত্যি কথা বলতে এই রকম ফাঁকা মানে দিগন্ত জোড়া ধান ক্ষেত দেখলে সত্যি সুন্দর সুন্দর কিছু পরিবেশে ছবি নিলে একটা অসাধারণ লাগে। তো চলো, গ্রিনারি তো এখান থেকে সবে শুরু হয়েছে। এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে তো গ্রিনারি ছাড়া আর কিছুই নেই। তবে আজকে একটা জিনিস আমাদের সাথে হয়েছে, সেটা হচ্ছে আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি ক্যাশ ক্যারি করতে ভুলে গেছি। এবার দেখা যাক আমরা যে বেথরুড়ি যে অভয়ারণ্যটা আছে ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে অনলাইন হয় কিনা, না হলে সাধারণভাবে জানি না কি হবে। ওখানে গিয়ে দেখি কি করা যায় না করা যায়। তার কারণ আমি পার্সও ক্যারি করিনি, আর পার্সের মধ্যে এটিএম। আমি যে কোনো জায়গা থেকে টাকা তুলবো সেটারও কোনো কন্ডিশান নেই, আর অঙ্কিতা যে টাকা তুলবে সেটারও কোনো কন্ডিশান নেই। ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমরা প্রায় 118 কিলোমিটার জার্নি কমপ্লিট করে অবশেষে কিন্তু এসে পৌঁছেছি বেথিয়ারড়ি অভয়ারণ্যের সামনে। এই যে দেখতে পাচ্ছ তার গেট। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের জায়গাটা ঘুরে দেখাই।
ভেতরে ঢুকতেই তোমাদের প্রথমে যেটা নজর পড়বে সেটি হচ্ছে দেখবে রয়েছে ছোট ছোট অনেক কটেজ। আর এই কটেজের সামনে দিয়ে রয়েছে সরু একখানা রাস্তা, রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতেই দেখতে পাবে বাঁ দিকে একদম রয়েছে একটা ছোট্ট সেলফি জোন বা ফটো জোন যেটাই বলো না কারণ, আর পাশে রাখা রয়েছে একটা এই অভয়ারণ্যের ছোট্ট একটা ম্যাপ। তো তোমরা ম্যাপের ছবিটা তুলে নিতে পারো, তুলে নিয়ে ভেতরে যেতে পারো, ভেতরে গিয়ে কিন্তু এই ম্যাপ অনুযায়ী তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো। ফটো জোনে আমি আর অঙ্কিতা বেশ কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলে এবার কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বেথিয়াডরি অভয়ারণ্যের ভেতরে। আর অভয়ারণ্যের ভেতরে যেতে গিয়ে কিন্তু বাদিকে রয়েছে একটা ছোট্ট অডিটোরিয়াম বা মিউজিয়াম, যেখানে কিন্তু বেথিয়াডরি বলো বা পুরো কৃষ্ণনগরটার বিভিন্ন রকমের কিন্তু যে স্মৃতিসৌধগুলো আছে, স্মৃতিসৌধগুলো ছোট ছোট আকারে কিন্তু এখানে রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ অডিটোরিয়ামের ভেতরটা। তো চলো তোমরা ভেতরটাকে ঘুরে দেখিয়ে দিই। ফাইনালি বন্ধুরা তোমাদের ঘুরে দেখালাম বেথিয়াডরি অভয়ারণ্য যে অডিটোরিয়াম বা মিউজিয়ামটা আছে, মিউজিয়ামটা। আর এখন আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি গভীর অরণ্যের ভেতরে। আর দেখতে পাচ্ছ চারিদিকে গ্রিনারি। আর সত্যি কথা বলতে গ্রিনারি যারা প্রকৃত প্রেমী তাদের জন্য কিন্তু এই গ্রিনারিটা মানে একটা অন্যরকম জায়গা তৈরি করে। সুতরাং আমার জন্য কিন্তু তেমনই একটা। আর এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমরা গভীর অরণ্যের ভেতরে প্রবেশ করছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এখানে বেশি কথা বলবো না, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা এখন আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটায় কিন্তু রয়েছে হরিণের খাবার দেওয়া জায়গা। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হরিণ আসে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হরিণের খাবার দেয়া রয়েছে। তো আমরা হরিণ কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো চলো ভেতর দিকে যাই, ভেতর দিকে গিয়ে আদৌ হরিণ আমরা দেখতে পাই কিনা সেটা চেষ্টা চালাই। দেখা যাক, যদি আমাদের ভাগ্যে থাকে অবশ্যই এখানে আমরা হরিণ দেখতে পাবো। হরিণ আছে হরিণ। কোথায় সে হরিণ? এই জ্যান্ত হরিণ আমরা কোথায়? এখন চলে এসেছি হরিণের পাশে বসার জন্য। এই কোথায় হরিণ? সত্যি কথা বলতে বন্ধুরা বনের মধ্যে অনেকক্ষণ কিন্তু আমরা ঘোরাঘুরি করলাম, সাধারণভাবে হরিণের কিন্তু দর্শন পেলাম না। কিন্তু এরই মাঝে পাশের কাকা বলে উঠলো, এই যে দেখো কুমির দেখা যাচ্ছে, কুমির দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি কুমির না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ঘড়িয়াল, যেগুলোকে মেছো কুমির বলা হয়। এখানে কিন্তু এসে কিছু দেখতে পাই আর না পাই, মেছো কুমিরটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। অঙ্কিতা কি কি দেখলি তুই? আমরা একটা হরিণ দেখেছি। আর একটাই হরিণ, সেই হরিণটা হাঁটে না, একটা জায়গায় স্ট্যাচু হয়ে থাকে। তা ভালো কথা। আমরা অনেকগুলো কুমির দেখেছি। একটা কুমির জলের মধ্যে নেমে যাচ্ছিল। আর কি দেখেছিস? আর কত গাছ, কত পাখির আওয়াজ। ব্যাস এইটুকু আপাতত দেখেছি। আর একটা রকম ফল দেখেছি। এ তো ফল যখন দেখেছিস সে ফলগুলো খেয়ে টেস্ট করতে হবে তো। পাখি পাকা পেঁপে খায় আর দেবরাজ পাকা ফল খায়। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ ফলটা, এই ফলটা কিন্তু খাওয়া যায়। আমরা একসময় ছোটবেলায় প্রচুর খেয়েছি এই ফলগুলো।
এরপরেও কিন্তু আমাদের বেশ খানিকক্ষণ সময় চললো হচ্ছে হরিণ দেখার প্রচেষ্টা, বাট আমরা অসফল হয়েছি সাধারণভাবে। আমি জানি না আদৌ এই জঙ্গলটাতে হরিণ আছে কিনা। ফাইনালি বন্ধুরা চলে এসেছিলাম বেথুয়াডুরি অভয়ারণ্যে, আর অভয়ারণ্যে এসে সত্যি কথা বলতে মানে ডিসঅ্যাপয়েন্টেড এমনভাবে হব কখনো আশা করিনি। তার কারণ হচ্ছে আমরা জাস্ট মানে আমার পেছনে যে দেখতে পাচ্ছ ওই যে গেট, ওই গেট থেকে ঢুকলাম, ঢুকে এই যে ছোট্ট যে ফরেস্টটা আছে ফরেস্টটা থেকে ঘুরে জাস্ট এই জায়গা দিয়ে মানে কতটা হবে হয়তো 300 থেকে 400 মিটার, খুব বেশি হলে হবে 400 মিটার ঘুরে এসে এই জায়গায় এসে মোটামুটি ইতি গজ। আর বেশি কথা বলা নেই। এই যে দেখতে পাচ্ছ পেছনটা তোমার এরপরেও বন্ধুরা আমরা আরও একটা রাউন্ড দিলাম জঙ্গলটাকে, কিন্তু সেখানেও আমরা অসফল হলাম, আমরা হরিণ দেখতে পেলাম না। অবশেষে আমরা ক্লান্ত হয়ে চলে এলাম পাখির এভিয়ারির কাছে। আর পাখির এভিয়ারির কাছে এসে দেখতে পেলাম বেশ সুস্থ সবল কিছু কিন্তু ময়ূর দেখতে পাচ্ছি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের জায়গাটাকে ঘুরে দেখাই। ফাইনালি আমরা এভিয়ারিতে ঢুকে নিয়ে নিলাম বাঁ দিক, আর বাঁ দিক নিয়ে বেশ কিছুটা যেতেই কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট ভেতরে খাঁচা করা আছে, খাঁচার মধ্যে কিন্তু রয়েছে বেশ কিছু পায়রা। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ময়ূর যত সম্ভব ঘাস বা সামথিং কোনো খাবার হয়তো খাচ্ছে, দেখো জুম করে দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে দেখতে পাচ্ছ পায়রা আর ঘুঘু পাখিগুলো, তো এইগুলো দেখে আমরা আবারও এগিয়ে যাচ্ছি আর আস্তে আস্তে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে দূরে কিন্তু দেখতে পাচ্ছি যে দুটো ময়ূর কিন্তু রীতিমতো খাবার খাচ্ছে। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু প্যারট জাতীয় পাখি, আর পাখিগুলোকেও দেখে নিলাম। দেখে নিয়েও সরি প্যারট নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পায়রা, ওটা ছিল ঘুঘু, এটা হচ্ছে পায়রা। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রয়েছে ম্যাকাও, ব্ল্যাক ম্যাকাও। আর এই ব্ল্যাক ম্যাকাওটা দেখে কিন্তু আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। হচ্ছে বেথুয়াডুরি অভয়ারণ্যে, আর এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক কিছু ম্যাকাও আছে। আর ম্যাকাওগুলোর কন্ডিশন সত্যি কথা বলতে তোমরা দেখলে সত্যি কথা বলতে অবাক হবে। মানে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য তো আই থিঙ্ক মানে সত্যি কথা বলতে এটা খুব খারাপ লাগার একটা ব্যাপার। সেটা হচ্ছে এখানে শুধু ম্যাকাগুলোকে খেতে দেওয়া হয় শুধু ছোলা, মানে ভেজানো যে ছোলা আছে ছোলা ছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। ম্যাকাগুলো ঠিকমতো হাঁটতে পারছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এরা ঠিকমতো মানে যে উড়বে ওড়ার মতো কন্ডিশন পর্যন্ত নেই। দেখো গায়ে যে ফেদারগুলো আছে ফেদারগুলো ছেঁড়া পর কী অবস্থা। সত্যি কথা বলছি এরা 100 টাকা করে টিকিট নেয়, 100 টাকা করে টিকিট নিয়ে এদেরকে না দেয় ঠিকমতো খেতে, না দেয়। তোমরা এই সামনে যে কেসটা দেখতে পাচ্ছ, আর এই কেসটার মধ্যে কিন্তু রয়েছে বেশ কিছু তোমার এক্সপেন্সিভ যে পায়রাগুলো আছে, বা ওটাকে কি বলে যে কিছু একটা হয়তো বলে ওই টাইপের পায়রাগুলো। আর ওটাকে ক্রস করে আমরা বেশ কিছুটা চলে এলাম। এখানেও দেখতে পাচ্ছি এখানেও রয়েছে পায়রা, মানে এখানে ম্যাক্সিমাম পায়রা ছাড়া আর কিছু কিন্তু আমি সেভাবে দেখতে পেলাম না। পায়রা, ঘুঘু, বেশ কিছু ময়ূর, ম্যাকাও রয়েছে কিছু, আর বদ্রিফতি সমস্ত সামথিং মানে যেগুলো আমরা সাধারণভাবে ঘরোয়া পুষে থাকি সেই টাইপের পাখি কিছু রয়েছে, আর তেমন কিছু নেই। ফাইনালি বন্ধুরা তোমাদের ঘুরে দেখালাম বেথুয়াডুরি অভয়ারণ্য। আর অভয়ারণ্যে এসে সত্যি কথা বলতে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, তোমাদের তো আগেও বলেছি এখনও বলছি। আর জানি না ভয়েসটা কেমন আসছে। যদি ভয়েস খারাপ আসে তাহলে তো অবশ্যই ভয়েস ওভার দিতে হবে, তোমাদের ভয়েস ওভার দিয়ে বলবো। আর এখানে কিছু কিছু জিনিসের কন্ডিশন থেকে সত্যি কথা বলতে আমিও অবাক হয়েছি আর অঙ্কিতা অবাক হয়েছে। তার কারণ কিছু কিছু পশু পাখিগুলোকে যেভাবে রাখা হয়েছে আই থিঙ্ক মানে এইভাবে রাখা কিন্তু উচিত নয়। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 2:18। সাধারণভাবে আমরা কোনো জায়গায় গিয়ে ভিজিট করার পরে ফেরার সময় কিন্তু তেমন ভিডিও বানাই না, তবে আজকে ভিডিওটা বানাচ্ছি তার কিন্তু অনেক কারণ আছে। সত্যি কথা বলতে বেথুয়াডুরি যে অভয়ারণ্য আছে, অভয়ারণ্য অনেক ভিডিওসে আমি দেখেছি, অনেক ইনফ্লুয়েন্সাররা বলে আসুন এখানে এসে একটা সুন্দর সময় কাটিয়ে যান, বিভিন্ন রকমের কথা আসে। তবে আমি এখানে বলবো না, তোমরা কেউই আসবে না। তার কারণ হচ্ছে এখানে সত্যি কথা বলতে কিচ্ছু নেই। এখানে তুমি আসলে পাবে মানে প্রথম কথা হচ্ছে তোমার ঢুকতে গেলে লাগবে হচ্ছে 100 টাকা টিকিট, যে কথাটা আমি বারবার বলছি আর এখনও বলছি। আর ভেতরে যদি তুমি গাড়ি পার্কিং করো সেক্ষেত্রে মানে বাইক পার্কিং করো বেসিক্যালি, সেক্ষেত্রে তোমার লাগবে 30 টাকা টিকিট। মানে কত হলো, একটা গাড়ি আর বাইক মানে একটা মানুষ আর বাইক মিলিয়ে হয়ে গেল 130 টাকা। এবার ভেতরে যাওয়ার পরে তোমাকে দেখবে একটা গোল রাস্তা ঘুরিয়ে পাঠাবে।
যেটা তোমার খুব বেশি হলে 300 থেকে 400 মিটার মতো হবে। তুমি ঘুরে ঘুরে জঙ্গলের ভেতর দিয়ে গেলে একটা জায়গা দেখতে পাবে যেখানে দেখবে হরিণের খাবার দেওয়া আছে। এবার খাবার এমনভাবে দেওয়া আছে, মানে একটা পশুকে খাবার দিলে কি হয়, একটা পাত্রের মধ্যে খাবার দেওয়া হয় যে পাত্রটার গভীরতাটা থাকে, মানে আমরা যে থালাটায় খাই থালাটারও তো একটা গভীরতা থাকে, বা প্লেটেরও একটা গভীরতা থাকে, যেটার মধ্যে খাবার দেওয়া হয় যাতে চারি সাইডে ছড়িয়ে না যায়। কিন্তু এখানে সেটাও তুমি দেখতে পাবে না। দেখবে নর্মাল একটা ওপরে কিছু পাতা, তাও কী পাতা, ডুমুর পাতা কেটে ওপরে ছড়িয়ে রেখে দিয়েছে, ওগুলো নাকি হরিণে এসে খায়। এটা গেল দ্বিতীয় কথা। তারপর গেলাম হচ্ছে, হ্যাঁ দেখার মধ্যে একটা জিনিস দেখতে পেয়েছি যেটা মেছো কুমির বলে বা ঘোরেল বলে, সেটাকে দেখতে পেয়েছি। তারপর গেলাম হচ্ছে ঘুরে ঘুরে পাখির যে এভিয়ারিটা আছে, পাখির এভিয়ারিতে গিয়ে কন্ডিশনটা দেখে সত্যি কথা বলতে আমি প্রচুর পরিমাণে অবাক হয়েছি। তার কারণ যে পাখিগুলো আছে বেসিক্যালি ম্যাকাও, ব্ল্যাক ম্যাকাও যেটা রয়েছে, ব্ল্যাক ম্যাকাওকে খাবার দিচ্ছে কি শুধু ছোলা, আর অন্যান্য পাখিগুলোকে মোটামুটি যা দেখতে পেলাম খাবার দেয়। কিন্তু ম্যাকাও পাখিগুলো, ম্যাকাও এত মানে এক্সপেন্সিভ একটা পাখি, সেই পাখিগুলোকে এরা যা খাবার দিচ্ছে শুধু ছোলা, আই থিঙ্ক মনে হয় না ওটুকু খাবারে ওদের সাফিসিয়েন্ট। আর পাখিগুলোর ফেদারের কন্ডিশন যেভাবে হয়ে রয়েছে, এই আজকের মতো এটুকুই কথা রইল আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।